চোখ খুলে দেখলেন এক অচেনা গ্রামে, চারপাশে অন্ধকার, অচেনা ভাষা, অজানা মানুষ। একজন বলল, তোমার নতুন স্বামীর কাছে নিয়ে যাচ্ছি। এটা কি স্বপ্ন, নাকি ভয়ঙ্কর বাস্তবের শুরু? চীনা সীমান্তের ওপারে একটি গাড়ি অপেক্ষা করছিল। জিয়নকে বলা হলো সে একা যাবে, তার বন্ধু যাবে অন্য একটি গাড়িতে, নিরাপত্তার কারণে। চোখে জল, মনে ভয়। জিয়ন একটু দ্বিধা করে, তারপর বন্ধুকে জড়িয়ে ধরে। সে জানত না এটাই তাদের শেষ দেখা। গাড়ি চলতে থাকে অন্ধকার রাস্তা ধরে। ক্লান্তিতে চোখ বুজে আসে জিয়নের, কিন্তু ঘুম ভাঙে এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। এক অজানা গ্রাম। গাড়ি থামে, এক লোক তাকে জোর করে নামায়। সে বলে, চলো, তোমার নতুন স্বামীর কাছে নিয়ে যাচ্ছি। জিয়ন স্তব্ধ। এটা তো কোনো কৌতুক নয়, কিন্তু কেউ হাসে না। সে বুঝে যায় একটি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে সে। মানব পাচারকারীরা তাকে বিক্রি করে দিয়েছে এক মধ্যবয়সী কৃষকের কাছে। এই নির্মম পরিণতি শুধু জিয়নের নয়, প্রতি বছর শত শত উত্তর কোরিয়ার নারী পালাতে গিয়ে এমন ভাগ্য বরণ করেন। তাদের ক্ষুধা আর আশাকে ব্যবহার করে পাচারকারীরা প্রতারণা করে। তারা চীনের সীমান্তে এসে পড়ে এক দুঃস্বপ্নের মুখোমুখি। 2019 সালের এক রিপোর্ট বলছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নারীদের 60% পাচারের শিকার হন। জিয়নের জীবন 2 বছরের জন্য পরিণত হয় এক জীবন্ত নরকে। আটকে রাখা, নির্যাতন, নজরদারি। কিন্তু এই 2 বছরেই গোপনে সে ম্যান্ডারিন ভাষা শিখে ফেলে, ডিম বিক্রি করে সামান্য কিছু টাকা জমায়, এবং এক রাতে সুযোগ আসে। সে পালিয়ে যায়, পেছনে ফেলে দেয় সেই বন্দি জীবন। তার সামনে শুধু অজানা পথ, না কোনো দিশা, না কোনো সাহায্য। অবশেষে বহু কষ্টে পৌঁছে যায় বেইজিংয়ের কোরিয়ান টাউনে। সেখানে সে পায় অন্য কিছু পালিয়ে আসাদের সঙ্গে যোগাযোগ। তারা বলে, তোমার ভবিষ্যৎ এখন শুধুই মঙ্গোলিয়ায়, কারণ উত্তর কোরিয়ায় ফিরলে জিয়ন ও তার পরিবার মৃত্যুর মুখে পড়বে। কিন্তু মঙ্গোলিয়ায় যেতে হলে পাড়ি দিতে হবে গোবি মরুভূমি, এক বিশাল নিষ্ঠুর এলাকা। সেখানে নেই পানি, নেই ছায়া, নেই মমতা। সঙ্গে থাকা অন্য কিছু পালিয়ে আসা মানুষের সঙ্গে জিয়ন হাঁটা শুরু করে। কয়েকদিন রাত একাকার হয়ে যায়। ঝড়, তৃষ্ণা, ক্ষুধা। তাদের পায়ের নিচে শুধু ধুলো আর রক্ত। অবশেষে একদিন দূরে দেখা যায় কিছু সৈন্য। তাদের দলের এক সাহসী সদস্য এগিয়ে যায়, বই দিয়ে সাহায্য চায়। ভাগ্য ভালো, সৈন্যরা ছিল মঙ্গোলিয়ার। তারা দলটিকে উদ্ধার করে একটি শরণার্থী শিবিরে নিয়ে যায়। জিয়ন সেখানে কাটায় কয়েক মাস। তারপর অবশেষে সে পৌঁছায় দক্ষিণ কোরিয়ায়। জিয়ন যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়, সে থেমে যায়নি, চুপ থাকেনি। সব ভয় আর কষ্ট পেছনে ফেলে সে তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পুরো বিবরণ দেয় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাকে। সে জানায় ঠিক কোথা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল, গাড়ির রং, চালকের মুখ, এবং সেই লোকটা যে বলেছিল, তোমার নতুন স্বামীর কাছে নিয়ে যাচ্ছি। এই তথ্যের ভিত্তিতে শুরু হয় এক গোপন অনুসন্ধান। চীনের সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী ইউনিট। আর একদিন বেইজিংয়ের উপকণ্ঠে একটি পার্কে, যেখানে জিয়নকে প্রথমবার রাখা হয়েছিল, সেই জায়গায় একটি ফাঁদ পাতে চীনা পুলিশ ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। একজন নারী অফিসার সেজে আসে সম্ভাব্য শিকার হিসেবে। সেই একই স্টাইলে এগিয়ে আসে এক মধ্যবয়সী লোক, হাতে সস্তা ব্যাগ, চোখে চশমা, মুখে শান্ত ভঙ্গি। কিন্তু ওই চেহারায় জিয়নের দেওয়া বর্ণনার সঙ্গে হুবহু মেলে। তিনি আরেকটি নারীকে ধরার জন্য এসেছিল। ঠিক তখনই ঘিরে ফেলে পুলিশ। লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু পার্কের ভেতরেই ধরে ফেলে তাকে। তদন্তে বেরিয়ে আসে ভয়ানক এক চক্রের নাম, যারা গত কয়েক বছরে শতাধিক উত্তর কোরিয়ান নারীকে পাচার করেছিল চীনের প্রত্যন্ত গ্রামে। আজ জিয়ন শুধু নিজেই মুক্ত নয়, তার সাহস আর স্মৃতিশক্তি ফিরিয়ে দিয়েছে বহু মেয়ের হারানো আশার আলো।